Hello everyone, Assalamu alaikum. My name is Ishtaq Ahmed and welcome to a brand new video today again about what? আসলে বজ্রপাত হয়ে আমার দ্বিখণ্ডিত হওয়ার সম্ভাবনা কতটুকু আমি জানি না, কিন্তু ভারত উপমহাদেশের দ্বিখণ্ডিতকরণের ইতিহাসে বজ্রপাত হয়ে যে দুজন অবিসংবাদিত নেতা এসেছিলেন তারা হচ্ছেন মহাত্মা গান্ধী এবং মুহাম্মদ আলী জিন্না। তো আজকে আমরা কথা বলবো মুহাম্মদ আলী জিন্নাকে নিয়ে। আজকের বাংলাদেশ তথা পাকিস্তান সৃষ্টিতে যার ভূমিকা ছিল অন্যতম এবং অনস্বীকার্য। তো কে এই জিন্না এবং নেতা ও মানুষ হিসেবে তার ব্যক্তিত্ব কেমন ছিল? পাকিস্তান বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন এবং তার স্বপ্নের পাকিস্তানের রূপরেখা কেমন ছিল? একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা কি করে মুসলিম জাতীয়তাবাদী নেতায় পরিণত হলেন এবং সর্বোপরি 1947-এ নতুন পাকিস্তান সৃষ্টি হওয়ার পরেও জিন্না কি করে নিজের কাছে পরাজিত হলেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক আফটার দ্য ইন্ট্রো। ব্যক্তি জিন্নার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে তার দৃষ্টি ছিল সবসময় একদম শীর্ষের দিকে। তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি একচ্ছত্র হয়ে থাকতে চেয়েছেন, পারলে বড় জায়গায় এবং সেটা সম্ভব না হলে ছোট জায়গায়। জিন্নার জন্ম এবং মৃত্যু দুটি হয়েছিল করাচি শহরে, কিন্তু করাচি শহর তার জন্য আসলে একটি ছোট জায়গায় ছিল, যে জন্য ব্যারিস্টার হয়ে দেশে ফেরার পর তিনি আর করাচিতে থাকেননি, চলে গিয়েছেন বোম্বাই শহরে। এবং পরবর্তীতে বোম্বাই তার কাছে ছোট বলেই মনে হয়েছিল, যার কারণে তিনি হয়েছিলেন সর্বভারতীয় নেতা। এখন সর্বভারতীয় নেতা হয়েও তিনি দেখছিলেন যে তিনি আসলে একচ্ছত্র হতে পারছিলেন না, বড়জোর গান্ধী, জওহরলাল নেহেরু অথবা সুভাষচন্দ্র বসুর সমকক্ষ হয়ে উঠছিলেন। তাই তো তিনি পরবর্তীতে খণ্ডিত ও পরিপূর্ণ রূপরেখাবিহীন কোনো মতো একটি পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন একচ্ছত্র অধিপত্য হওয়ার জন্য। জিন্নার জন্ম হয় এক গুজরাটি ব্যবসায়ী পরিবারে। তার পিতার স্বপ্ন ছিল যে ছেলে বড় হয়ে ব্যবসায়িক দক্ষতা অর্জন করে পরিবারে হাল ধরবে, কিন্তু জিন্নার জীবনের অনুপ্রেরণা ছিল গৌরব অর্জনে। এক চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা একঘেয়েমি কাটিয়ে ব্যবসা দেখার মধ্যে তিনি কোনো গৌরব খুঁজে পাননি। তাই তো তিনি ব্যারিস্টার পড়তে বিলেতে সমুদ্র পাড়ি জমান অল্প বয়সে, এবং পরবর্তীতে আইন ব্যবসায় তিনি অসামান্য প্রতিষ্ঠা অর্জন করেন। জিন্না কথা বলা ছিলেন অত্যন্ত পটু, ভাষা ব্যবহারে একদম স্বচ্ছ এবং তার যুক্তিগুলো ছিল একদম অকাট্য। তিনি কখনো একা দাঁড়াতে ভয় পেতেন না এবং একা দাঁড়াতেনও, আর অস্ত্র হিসেবে ব্যবহার করতেন তার কথা বলার দক্ষতাকে, হোক সেটা তার পেশা জীবনে অথবা তার রাজনৈতিক জীবনে। মুহাম্মদ আলী জিন্না তার জীবনে 2 দফায় বিলেত ঘুরে আসেন এবং প্রতিবারই বিলেত ফেরতের পর তার চরিত্রে দেখা যায় আমূল পরিবর্তন। প্রথমবার ছাত্র হিসেবে তিনি 3 বছর লন্ডনে কাটিয়ে 1896 সালে যখন দেশে ফিরেন, তখন তিনি আগের মানুষটি নন। ঢিলেঢালা স্যুট ত্যাগ করে তিনি অভ্যাস করেছেন বিলেতি টাইট স্যুট পরা, নিজেকে করেছেন সব দিক দিয়ে আরো আধুনিক। তবে একটি কথা বলতে হয় যে সেই সময় পুঁজিবাদী ছিল মডার্নিটি বা আধুনিকতার সর্বোত্তম বহিঃপ্রকাশ। তিনি বিলেতে গিয়ে এমনকি তার নামও পরিবর্তন করে ফেলেন। জিন্নার প্রকৃত নাম কিন্তু ছিল মুহাম্মদ আলী জিন্না ভাই। বিলেতে গিয়ে তিনি এই নাম বদলে হলেন মুহাম্মদ আলী জিন্না, অর্থাৎ মুহাম্মদ ও আলীকে আলাদা করেন এবং তার জিন্না ভাই থেকে ভাই অংশটুকু কেটে বাদ দিয়ে দেন। এখানে একটি মজার ব্যাপার রয়েছে, নিজের নামকে কেটে দুভাগ করা এবং নামের এক অংশকে বাদ দিয়ে অন্য অংশকে আঁকড়ে ধরা। এর সাথে আমরা যে ভারত উপমহাদেশের দ্বিখণ্ডিতকরণ এবং এক অংশকে বাদ দিয়ে পাকিস্তান বা অন্য অংশকে ধরে রাখার যে প্রবণতা পাই, তা কিন্তু নেহাত কাকতালীয় নাও হতে পারে। তো যাই হোক, জিন্না যখন পরবর্তীতে দ্বিতীয় দফায় 1934 সালে দ্বিতীয়বার লন্ডন থেকে দেশে ফিরে আসেন, তখন দেখা গেল আদর্শের বাসবিছারে নয়, বরং আদর্শগতভাবে তিনি বদলে গিয়েছেন। তিনি এতদিন ধরে তার বুকে লালন করা ভারতীয় জাতীয়তাবাদ এবং একাগ্রতাকে ত্যাগ করে মুসলিম জাতীয়তাবাদ এবং বিজাতি তত্ত্বে বিশ্বাসী হয়ে পড়েছেন। জিন্না কিন্তু তার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত একজন সেকুলার মুসলিমই ছিলেন। তবুও তিনি যখন 1934 সালে ধর্মনিরপেক্ষতা রাজনীতি ত্যাগ করে ধর্মভিত্তিক রাজনীতি ধরেন, তখন তার বয়স কিন্তু মাত্র 58 বছর। এই যে জীবনের শেষ বয়সে এসে তার যে আদর্শগত পরিবর্তন, এর ফলে কিন্তু তার একচ্ছত্র অধিপতি হওয়ার রণকৌশল এবং রণনীতি দুই তিনি পরিবর্তন করে ফেলেন। তার রণনীতি ছিল তিনি ভারতবর্ষের মুসলিমদের কিন্তু একটি আলাদা সম্প্রদায় হিসেবে নয়, বরং একটি স্বতন্ত্র জাতি হিসেবে চিহ্নিত করেন এবং সেই স্বতন্ত্র জাতির জন্য তিনি একটি স্বতন্ত্র আবাসভূমি দাবি করেন। আর এই উদ্দেশ্য সাধনের রণকৌশল হিসেবে তিনি কংগ্রেস ছাড়েন এবং নিজেকে মুসলিম লীগের একমাত্র মুখপাত্র হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন যে মুসলিম লীগ হচ্ছে মুসলমানদের মুক্তির একমাত্র প্রতিনিধি এবং লক্ষ্য অর্জনের একমাত্র সহায়ক। তো মুসলমানদের সেই স্বতন্ত্র আবাসভূমি বর্তমানের পাকিস্তান যখন আবছাভাবে তার ধারণা সামনে আসছিল, তখন দেখা গেল সেই পাকিস্তানের দাবিতেই 3টি বড় দুর্বলতা রয়ে গিয়েছিল। প্রথমটি হলো, ভারত যদি এক জাতির দেশ না হয় তবে সেটি কিভাবে শুধুমাত্র 2 জাতির দেশ হয়? কারণ
কম করে হলেও ভারতে 20টির মতো জাতির বসবাস রয়েছে। দ্বিতীয়ত, মুসলমানদের যে আবাসভূমির দাবি তিনি করেছিলেন তার ভৌগোলিক অবস্থান অথবা তার মানচিত্র সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি এবং তার কোনো ধারণা ছিল বলে মনে হয় না। তৃতীয়ত এবং সবচেয়ে বড় যে ফল্ট লাইন তা হলো মুসলমান সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কিন্তু তিনি একটি স্বতন্ত্র আবাসভূমি চেয়েছিলেন। কিন্তু পুরো ভারতবর্ষে তো মুসলমানরা যে কোনো এক জায়গাতে জড়ো হয়ে নেই, বরঞ্চ পুরো ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের সকলকে তিনি এক ছাতার নিচে কিভাবে আনবেন, এবং যদি আনতে নাই পারেন তাহলে ভারতবর্ষের যে সকল এলাকায় মুসলিমরা সংখ্যালঘু হয়ে থাকবে তাদের তো আজীবন হুমকির মধ্যেই বাস করতে হবে। We are all in danger. তো যাই হোক, জিন্নাহ নিজেও কিন্তু জানতেন তার এই দুর্বলতার দিকগুলো, কিন্তু তখন তো তিনি পাকিস্তান শাসন করার স্বপ্নে বুঁদ হয়ে রয়েছে। ও এখানে একটি এক্সট্রা কথা বলে নিই, পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্রের দাবি কিন্তু জিন্নাহ নিজে উদ্ভাবন করেননি। দাবিটি প্রথম শোনা যায় কবি মোহাম্মদ ইকবালের কণ্ঠে 1930 সালে, এবং পাকিস্তান নামটিরও উদ্ভাবক ছিলেন অন্য একজন পাঞ্জাবি যার নাম হচ্ছে চৌধুরী রহমত আলী। তিনিও কবি ইকবালের মতো পাকিস্তানে একটি কাল্পনিক রূপরেখা কল্পনা করেন, যেখানে উত্তর পশ্চিম ভারতের মুসলিম প্রধান এলাকা এবং ইরান ও আফগানিস্তানের কিছু অংশ নিয়ে একটি নতুন রাষ্ট্রে গঠন হবে। তো সেই হিসেবে তিনি পাঞ্জাবের পি, আফগানিস্তানের এ, কাশ্মীরের কে, ইরানের আই, সিন্ধের এস এবং বেলুচিস্তানের টান নিয়ে তার কল্পনার রাষ্ট্রের নাম দেন পাকিস্তান, যা পরবর্তীতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে লক্ষণীয় যে এই পাকিস্তান নামের মধ্যে কিন্তু বাংলার কোনো আভাস ছিল না, এবং পরবর্তীতে চৌধুরী রহমত আলী জিন্নাহর দ্বারা বাস্তবায়িত পাকিস্তান দেখে কিন্তু সন্তুষ্টও হননি, বরং তিনি তার জন্মভূমি পাঞ্জাবকে দ্বিখণ্ডিত এবং বাংলাকে অন্তর্ভুক্ত হতে দেখে হতাশ হয়েছিলেন। তো এখন আসা যাক যে পাকিস্তানের জন্ম কিভাবে লাখো মানুষের দুর্দশা এবং জিন্নাহ নিজের কাছে নিজের পরাজয় ডেকে আনলো। জিন্নাহর পাকিস্তান তৈরির কিন্তু মূল লক্ষ্য ছিল মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের একটি আবাসস্থল দান করা এবং সর্বোপরি তাদের একটি জাতিতে পরিণত করা। কিন্তু জিন্নাহ কখনো দেশভাগ হয়ে গেলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশে মুসলমানদের কী দশা হবে তা হয়তো কখনো ভাবেননি বা কল্পনা করে দেখেননি। তাছাড়া তার স্বপ্নের পাকিস্তান আদৌ টেকসই হবে কিনা, নাকি আবার ফাটল ধরবে, এই বিষয়ে তিনি কনফিডেন্টলি কিছু বলতে পারেননি। তবে এর উত্তর কিন্তু আমরা পরবর্তীতে পেয়ে যাই 1971 সালে। আর পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি আন্দোলন এবং সংগ্রাম করলো, দলে দলে স্লোগান দিল কান মে বিড়ি মুহ মে পান লাড়কে লেঙ্গে পাকিস্তান, সেই সংখ্যালঘু মুসলমানরাই মুক্তির পরিবর্তে পেল চরম নির্মমতার উপহার। তবে সবচেয়ে নির্মম ঘটনা ঘটে পাঞ্জাবে এবং বাংলায়। 47 আগস্ট থেকে নভেম্বর এই 4 মাসে পাঞ্জাবের নারী, পুরুষ, শিশু মিলে নিহত হয়েছে প্রায় 2 লক্ষ মানুষ এবং গৃহহীন হয় প্রায় 1 কোটি। সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাতেও হয়, কিন্তু পাঞ্জাবের মতো এত ভয়াবহ না। তো পাকিস্তান যখন স্বাধীন হয় তার আগে থেকে কিন্তু জিন্নাহ এই দাঙ্গার খবরগুলো পাচ্ছিলেন। নতুন পাকিস্তান পেয়েও যা তার সারা জীবনের ফসল, তিনি কিন্তু একদমই খুশি হতে পারেননি, বরং যেই সংখ্যালঘুদের জন্য তিনি এত কিছু করলেন তাদেরকে এত নির্মমতার শিকার হতে দেখে তার নীরব অশ্রুপাত ঘটে। জয় হয়েও তিনি যেখানে পরাজিত হয়ে গিয়েছিলেন। তবে এই পরাজয়ের গ্লানি কিন্তু তাকে বেশি দিন পোহাতে হয়নি, কারণ 47 দেশভাগের পর তিনি মাত্র 13 মাস বেঁচে ছিলেন। না হলে তার এই স্বপ্নের পাকিস্তানের পরবর্তীতে আরো কিরকম হাল হয় তা হয়তো তিনি কখনো সহ্যই করতে পারতেন না, কারণ যে দ্বিজাতি তত্ত্বকে তিনি আঁকড়ে ধরেছিলেন সেই দ্বিজাতি তত্ত্বের কাছে কিন্তু পাকিস্তান আবার হার মানে এবং দ্বিখণ্ডিত হয়। তো এই ছিল আজকের আলোচনা। মোহাম্মদ আলী জিন্নাহ ব্যক্তিভেদে হয়তো কারো কাছে মহামান্য অথবা কারো কাছে নিন্দনীয়, কিন্তু একজন নেতা হিসেবে তিনি ছিলেন একজন ক্যারিসমেটিক লিডার, যার নেতা হিসেবে পরিপূর্ণ দক্ষতা রয়েছে এবং নিজের কথায় অন্যকে প্রভাবিত করার পূর্ণ ক্ষমতা রয়েছে। তবে জিন্নাহ যেমনই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না, যদি না আপনারা এই চ্যানেলে এটি লাইক বা সাবস্ক্রাইব না করেন। সো ভিডিওটি যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন, সো প্লিজ ডু ইট, এবং ভিডিওটি কেমন হয়েছে সেই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানানো যায় সেই বিষয়ে আপনার মতামত দিতে পারেন। ধন্যবাদ।